স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা নবম দশম শ্রেণীর ধ্বনিতত্ত্ব গত ক্লাসে আমরা ভাষা পড়েছি। ভাষা প্রথম অধ্যায় পরিচ্ছেদ 1 এর উপর 2টি ক্লাস আমরা করেছি। এরপর প্রথম অধ্যায় পরিচ্ছেদ 2 বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়, এ সকল বিষয়ে ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পরিচ্ছেদ 1 বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ, ধ্বনিতত্ত্ব। আমরা ধ্বনিতত্ত্ব বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ, বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ। অবশ্য একই বিষয়ে সম্প্রতি আমি ষষ্ঠ শ্রেণীর উদ্দেশ্যে 4টি ক্লাস সম্পন্ন করেছি এই ধ্বনিতত্ত্বের উপরেই। সেখানেও ধ্বনিতত্ত্বের শ্রেণী অনুযায়ী বিস্তারিত আলোচনা আমি উপস্থাপন করেছি। আমাদের এই ফরিদপুর হাই স্কুল ভার্চুয়াল ক্লাস গ্রুপেও সেই ক্লাসগুলো রয়েছে, তোমরা সেগুলো দেখবে। আজকে আমি সংক্ষেপে বিষয়টি আমরা উচ্চারণ বিধির পূর্ব পর্যন্ত আজকে শেষ করব আশা করি ইনশাল্লাহ। তো এখানে প্রথমেই আলোচনার বিষয় ধ্বনি কি। আমরা যেহেতু ভাষা পড়েছি, আমরা এটা ইতোমধ্যে জেনেছি যে ধ্বনি হলো ভাষার উচ্চারিত ক্ষুদ্রতম অংশ বা একক। একইভাবে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ, এটা লিখিত ভাষার বলা যায় বা লেখ্য ভাষার ক্ষুদ্রতম অংশ বা একক। তো এখন ধ্বনি কি, আমরা পূর্বের শ্রেণীতেও জেনেছি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। তবে বাংলা ভাষায় যে ধ্বনিগুলো, এগুলো নিশ্চয়ই ব্যাকরণ স্বীকৃত এবং নির্দিষ্ট। আমরা পড়েছি যে ব্যঞ্জন ধ্বনি, যেমন ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, এই যে ধ্বনি আমাদের ভাষাতত্ত্ব, আধুনিক ভাষা তত্ত্বে গ্রন্থে আমাদের শ্রদ্ধেয় আবুল কালাম মঞ্জুর মোর্শেদ স্যার বলেছেন যে ভাষা উচ্চারণের, ধ্বনি উচ্চারণের সময় আমাদের যে বাতাস বের হয়, এটা 3 ভাবে বের হয়। একটা হলো কিছু ধ্বনি উচ্চারণের সময় বাতাস একেবারেই কোথাও বাধা পায় না, বের হয়ে যায়। কিছু ধ্বনি উচ্চারণের সময় একদম বাতাস স্টপ হয়ে যায়, আটকে যায়, বাধা পায়। আবার কিছু ধ্বনি আছে উচ্চারণের সময় বাধা পায়, তারপরে বেরিয়ে যায়। তো যাই হোক, আমরা এখানে 2 ধরনের ধ্বনি বুঝতে পারছি, যেটা হলো উচ্চারণের সময় কিছু ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না, আর কিছু ধ্বনি উচ্চারণের সময় বাধা পায়। তো আসলে আমরা বাংলা ভাষায় যে ধ্বনিতত্ত্ব পড়ি, এটা মোহাম্মদ আব্দুল হাই এর অনেক অবদান রয়েছে। তার যে ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি রয়েছে, এটি বাংলা ভাষার একটি বিখ্যাত ধ্বনিতত্ত্ব বই। এরপরে ভাষা বিজ্ঞানের কথা রয়েছে মোহাম্মদ দানিউল হক স্যারের। তো আমাদের যে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক রয়েছে বাংলা ভাষার ব্যাকরণ, এখানে ধ্বনিতত্ত্বের যে আলোচনাটুকু রয়েছে খুবই সংক্ষিপ্ত। আশা করি তোমরা এটা সহজেই বুঝে যাবে এবং সহজেই পরীক্ষায় প্রশ্নের উত্তর করতে পারবে। তো এই অন্যান্য বিষয়গুলো যেমন বেশি পড়তে হয়, তবে ধ্বনিতত্ত্বটা অল্প পড়েই কিন্তু আমরা বিষয়টা আত্মস্থ করতে পারবো, কারণ এটা আমরা সচরাচর সবসময় ব্যবহার করছি। তো এই যে ধ্বনি আমরা বলছি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজই ধ্বনি,
এই ধ্বনি তাহলে আমরা বলতে পারি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক আওয়াজই ধ্বনি। এই ধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কি স্বরধ্বনি, আরেকটা হলো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনি সম্পর্কে আমরা জানি যেটা কোথাও বাধা পায় না। তো পৃথিবীর অন্যান্য ভাষাতেও, যেমন ইংরেজি ভাষাতেও কিন্তু ভাওয়েল রয়েছে, যেটাকে আমরা স্বরধ্বনি বলি। আরবি ভাষাতেও হরফে ইল্লাত রয়েছে। ইংরেজিতে যেমন ব্যঞ্জন ধ্বনি কনসোন্যান্ট রয়েছে। আমাদের স্বরধ্বনিগুলো কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয়। এই স্বরধ্বনিগুলো নির্ণয়ের জন্য মাপকাঠি রয়েছে তিনটি। জিহ্বার কোন জায়গাটা উঁচু হয় বা কোন জায়গাটায় কাজ করে এবং সেটা কতটুকু উঁচু হয়, এবং উঁচু হওয়ার সময় চোয়াল এবং ঠোঁটের আকৃতি কেমন থাকে। তো এই অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কিন্তু আমাদের পাঠ্যপুস্তকে বিভক্ত করা হয়েছে। এখানে আমরা আগে জানি যে স্বরধ্বনি সম্পর্কে ড্যানিয়েল জনস, একজন আমেরিকার বিখ্যাত ভাষাবিজ্ঞানী, উনি বলেছেন, এ ভাওয়েল ইন নর্মাল স্পিচ ইজ ডিফাইন্ড অ্যাজ এ ভয়েসড সাউন্ড ইনফর্মিং হুইচ দ্য এয়ার ইস্যুস ইন এ কন্টিনিউয়াস stream through the pharynx and mouth, there being no obstruction and no narrowing such as would cause audible friction. এই সংজ্ঞাটাতেই কিন্তু তিনি যেটা বলেছেন, আমাদের ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব যে মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে কোথাও বাধা না পেয়ে শ্রুতিগ্রাহ্যে চাপা না খেয়ে যে ঘোষবত ধ্বনি উচ্চারিত হয় সেটাই স্বরধ্বনি। আমাদের পাঠ্যপুস্তকেও একেবারেই সংক্ষিপ্ত বলা হয়েছে যে বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে যে ধ্বনি উচ্চারিত হয় সেটাই স্বরধ্বনি। তো এই স্বরধ্বনিকে আবার আমরা এভাবে বলতে পারি, কিছু আছে মৌলিক স্বরধ্বনি, যেটা আমরা পূর্বের শ্রেণীতে পড়েছি। আবার কিছু আছে যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি। তো এই মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি আমরা জানি যে আমাদের ভাষায় 7টি সর্বজন স্বীকৃত। হ্যাঁ, তো যৌগিক স্বরধ্বনি আমাদের শ্রেণী অনুযায়ী আমরা বলতে পারি 25টি, তবে বর্ণমালায় রয়েছে 2টি। বর্ণমালায় বর্ণ হিসেবে রয়েছে 2টি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসেই বলেছি যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমার এই লাইভ ক্লাসে সেই প্রশ্নটি করতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। তো আমাদের এই যে ধ্বনিতত্ত্ব রয়েছে, এই ধ্বনিতত্ত্বের আলোচনাটি প্রাণবন্ত এবং খুবই সহজ। এই ব্যঞ্জন ধ্বনি যে রয়েছে, আমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছি যে ব্যঞ্জন ধ্বনি বাংলা ভাষায় রয়েছে 32টি। হ্যাঁ, আবার এই যে ধ্বনি, এই ধ্বনিকে লিখে প্রকাশ করলে হয়ে যায় বর্ণ, এটাও আমরা ইতিমধ্যে পড়েছি। হ্যাঁ, স্বরধ্বনিকে লিখে প্রকাশ করলে হয় স্বরবর্ণ। স্বরবর্ণ রয়েছে আমাদের 11টি। আবার এদিকে ব্যঞ্জন ধ্বনিকে লিখে প্রকাশ করলে হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ আমাদের রয়েছে 39টি। হ্যাঁ, তো এই যে ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের কিন্তু 2টা রূপ ব্যবহার হয়। একটা হলো পূর্ণ রূপ, আরেকটা হলো সংক্ষিপ্ত রূপ, যেটাকে আমরা কার বলি, যেটাকে আমরা ফলা বলি। আবার স্বরবর্ণেরও 2টা রূপ ব্যবহার হয়। একটা হলো পূর্ণ রূপ,
বা প্রাথমিক রূপ। প্রাথমিক রূপ, আরেকটা হলো সংক্ষিপ্ত রূপ বা কার। সংক্ষিপ্ত রূপ বা কার। তো আমাদের এই যে কারের সংখ্যা রয়েছে, সংক্ষিপ্ত রূপ বা কার হলো আমাদের কয়টি? 10টি। 10টি, আর ফলা বলা হয়েছে 6টি। যদিও আসলে এগুলো তোমরা যখন আরও উপরের ক্লাসে পড়বে তখন আসলে এগুলো সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। তো আমরা নবম দশম শ্রেণীতে সংক্ষিপ্তভাবেই যেটুকু জানি যে আমাদের এই স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি, এই স্বরধ্বনিকে কিন্তু আবার উচ্চারণ স্থান অনুসারে ভাগ করা হয়। আমরা যেটা জানি অলরেডি, আমাদের স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার কোন জায়গা থেকে উচ্চারিত হয়, হ্যাঁ, এবং কতটুকু উচ্চারিত হয় এটা কিন্তু আমরা জানি। আমাদের যদি আমরা একটা ছক আকারে দেখি যে স্বরধ্বনি, আমরা যদি একটু ই এ এ ই এ এ আ অ ও উ, এটা কিন্তু মধ্য বা কেন্দ্রীয়, মধ্য বা কেন্দ্রীয়। এই যে আমাদের এখন যে স্বরধ্বনির জায়গাটুকু রয়েছে, আমরা দেখো ই উচ্চারণ করার সময় কিন্তু আমরা ই উচ্চারণ করার সময় কিন্তু জিহ্বা উপরের দিকে নিয়ে যাই এবং এটা জিহ্বার সম্মুখ ভাগ থেকে উচ্চারিত হয়। তো দেখো ই উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা কি হয়? উপরে, এই জন্য উচ্চ স্বরধ্বনি। এটা জিহ্বার অবস্থান, এখানে যদি আমরা জিহ্বার অবস্থানটা লিখি, হ্যাঁ, জিহ্বার অবস্থান, জিহ্বার অবস্থান। তো এই যে জিহ্বার অবস্থান রয়েছে এটা উচ্চ। ই উচ্চারণ করার সময় জিহ্বাটা উপরের দিকে, তালুর দিকে চলে যায়। ই উচ্চারণ করো, দেখবে ই উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বাটা উপরের দিকে যায় একটু, এজন্য এটাকে বলা হয়েছে উচ্চ স্বরধ্বনি। এবং জিহ্বার সম্মুখ ভাগটা উপরের দিকে যায়, এজন্য এটা সম্মুখ স্বরধ্বনি আবার উচ্চ স্বরধ্বনি। একই সাথে এটা সম্মুখ স্বরধ্বনি আবার কি উচ্চ স্বরধ্বনি। এরপরে যদি আমরা এ বলি তাহলে আরেকটু নিচে আসে, সেটাকে আমরা বলতে পারি উচ্চ মধ্য, এবং জিহ্বার এই সম্মুখটাই কাজ করছে, হ্যাঁ, জিহ্বার সম্মুখটাই কাজ করছে। তো ই এ এ বললে জিহ্বা আরও নেমে আসে, অর্থাৎ আমরা যদি ই থেকে শুরু করি, ই বললে জিহ্বাটা উপরে উঠে যায়, এ বললে আরেকটু নামে, এ বললে আরও নামে, এবং আ বললে জিহ্বাটা ফ্লোরে পড়ে থাকে। মুখের ভেতরে যে ফাঁকা জায়গায় নিচে একদম ফ্লোরে, অর্থাৎ এটা নিচে পড়ে থাকে। এজন্য দেখো আমরা এটাকে আকে বলতে পারি কি নিম্ন স্বরধ্বনি, নিম্নাবস্থিত স্বরধ্বনি। এই নিম্নাবস্থিত স্বরধ্বনি। আর এ হলো উচ্চ মধ্য।
তাহলে দেখো এটাকে কি আমরা নিম্ন মধ্য বলতে পারি, নিম্ন মধ্য। আচ্ছা, তাহলে দেখো আমরা স্বরধ্বনি এখানে বলেছি যে ই উচ্চারণ করার সময় স্বরধ্বনিটা একদম উপরে উঠে যায়। তাহলে এটা যদি একটা অবজেক্টিভ প্রশ্ন হয়, দেখো যে ই কি সম্মুখ স্বরধ্বনি, মধ্য স্বরধ্বনি, না কেন্দ্রীয় স্বরধ্বনি, নাকি এখানে যদি আমরা পশ্চাৎ লিখি, দেখো পশ্চাৎ। হ্যাঁ, দেখো বহু নির্বাচনীতে যখন অপশন থাকে ই কোন প্রকারের স্বরধ্বনি, পশ্চাৎ, মধ্য, সম্মুখ নাকি নিম্ন মধ্য, ধরো এরকম একটা অপশন যদি 4টা অপশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের উত্তর আসলো কি ই হলো সম্মুখ স্বরধ্বনি। আবার যদি এরকম প্রশ্ন করা হয় যে এরকম প্রশ্ন যদি করা হয় যে ই কোন প্রকারের স্বরধ্বনি, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, তখনও কিন্তু উত্তরটা আসবে যে ই হলো উচ্চ স্বরধ্বনি। হ্যাঁ, একইভাবে যদি প্রশ্ন করা হয় আ কোন প্রকারের ধ্বনি, কি কেন্দ্রীয় স্বরধ্বনি, নাকি পশ্চাৎ স্বরধ্বনি, নাকি এখান থেকে যদি নেওয়া হয় উচ্চ স্বরধ্বনি, উচ্চ মধ্য স্বরধ্বনি, তো একইভাবে সঠিক অপশন হলো যে আ হলো নিম্নাবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি। আমি আবার বলি, আ হলো নিম্নাবস্থিত, মানে একদম নিচের থেকে। আ বলার সময় জিহ্বাটা ফ্ল্যাট একদম নিচে পড়ে থাকে। আমরা যদি ই থেকে শুরু করি, দেখো ই, এ, এ, আ, এখানে কিন্তু ঠোঁট এবং চোয়ালের যে অবস্থান, ই বললে কিন্তু দুই দিকে ছড়িয়ে যায়। হ্যাঁ, ঠোঁট কি হয়, দুই দিকে ছড়িয়ে যায়। ই, এ, এ, আ, আস্তে আস্তে কিন্তু ঠোঁট গোলাকৃতি হচ্ছে এবং চেপে যাচ্ছে, গোলাকৃত হচ্ছে এবং চেপে যাচ্ছে। তো আমাদের দেখো তাহলে আ কে আমরা বলতে পারি নিম্নাবস্থিত কেন্দ্রীয় স্বরধ্বনি। আটা হলো কি কেন্দ্রীয় স্বরধ্বনি, অর্থাৎ জিহ্বার মধ্যভাগটা কাজ করে এখানে, এবং এটা নিম্নের অবস্থায় থাকে, একদম নিচে থাকে জিহ্বাটা, এটার জন্য নিম্নাবস্থিত স্বরধ্বনি। আবার অ বললে কিন্তু জিহ্বাটা ঠোঁট আরও গোলাকৃত হয় এবং জিহ্বাটা এই জিহ্বার পশ্চাৎ ভাগ কাজ করে এবং এটা অবস্থান অনুযায়ী নিম্ন মধ্য। এবং ও বললে আরেকটু উপরে যাবে, উচ্চ মধ্য যেটাকে বলা যায়, এবং উ বললে কিন্তু আরও উচ্চে যায়। তো আমরা এই ছক থেকে স্বরধ্বনির অবস্থান নির্ণয় করতে পারবো। দেখি আমাদের কোনো শিক্ষার্থীরা কোনো কিছু জানতে চেয়েছে নাকি, তাহলে আমরা সেটা আনসার করার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে তোমরা যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে লাইভ ক্লাসে কমেন্ট বক্সে লিখে প্রশ্ন করবে, আমরা সেই অনুযায়ী তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আমরা এবার চলে যাই যে আমরা যে দুটো যৌগিক স্বরধ্বনি বললাম, আমাদের বর্ণমালায় যে দুটো যৌগিক স্বরধ্বনি রয়েছে, যৌগিক স্বরধ্বনি দুটো হলো ওই এবং ঔ। দেখো ওইকে বিশ্লেষণ করলে অ যোগ ই এটা, অথবা ও যোগ ই এটা বলা যায় ওই। ওই কারণ অয়েরই দুটো রূপ আমরা জানি, সংবৃত আর হলো বিবৃত, ঠিক আছে। তার মানে অয়ের সাথে ই যুক্ত হয়ে বা ও এর সাথে ওই ই যুক্ত হয়ে এই যৌগিক স্বরধ্বনিটা, এই দুটো যুক্ত হয়ে এই যৌগিক স্বরধ্বনিটা গঠিত হচ্ছে। আবার একইভাবে অ যোগ উ বা ও যোগ উ, এটা ঔ। আমাদের যৌগিক স্বর জ্ঞাপক আমরা যদি একটু লিখে নেই, তোমরা একটু খাতায় লিখে নাও।
যৌগিক স্বর জ্ঞাপক, যৌগিক স্বরধ্বনি জ্ঞাপক বর্ণ দুইটি কি কি? ওই আর হলো ও। যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুইটি কি কি? ওই আর হলো ও। এই দুইটা মিলে আমাদের সেগুলো লিখিত হয়। আর এছাড়া আমরা জানি যে এখানে আমরা যেহেতু অ এর উচ্চারণ লিখেছি, দেখো অ দুইভাবে উচ্চারিত হয়, অ কখনো অ হয়, অ কখনো ও হয়। এ বিষয়টা আমরা আরেকটু জানবো। দেখো অ এর সংবৃত উচ্চারণ রয়েছে আর হলো বিবৃত উচ্চারণ রয়েছে। অ যখন অ এর মতো উচ্চারিত হয়, দেখো অ যখন অ এর মতো উচ্চারিত হয় তখন এটাকে অ এর বিবৃত উচ্চারণ বলে। যেমন আমরা যদি বলি একটা শব্দ মানুষ, এই মানুষ শব্দটার আগে যদি অ বসিয়ে দিই তাহলে কি হয়? অমানুষ। হ্যাঁ, আর যখন ও এর মতো উচ্চারিত হয় এটাকে বলে অ এর সংবৃত উচ্চারণ। সংবৃত, বিবৃত উচ্চারণ আর হলো সংবৃত উচ্চারণ। হ্যাঁ, অ এর বিবৃত উচ্চারণ আর হলো কি? সংবৃত উচ্চারণ। এখন দেখো অ আমরা তাহলে বলতে পারি যে অ যখন অ এর মতো উচ্চারিত হয় তখন সেইটাকে বলা হয় অ এর বিবৃত উচ্চারণ। একইভাবে আমরা বলতে পারি যে অ যখন ও এর মতো উচ্চারিত হয় সেটাকে বলে অ এর সংবৃত উচ্চারণ। যেমন আমরা যদি বলি অতিভক্তি চোরের লক্ষণ, দেখো অতি, আমরা বলি না অতিভক্তি? হ্যাঁ, অতিভক্তি চোরের লক্ষণ মনে করো। তো এখানে আমরা লিখেছি অ তর সাথে হ্রস্ব ইকার, এখানে অ এর উচ্চারণটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে, দেখো অতি। অতি, অতি, এখানে অ এর উচ্চারণটা ও এর মতো হচ্ছে। অ এর উচ্চারণটা কি? ও এর মতো হচ্ছে। তার মানে আমরা বলতে পারি অ যখন অ এর মতো উচ্চারণ হয় এই অটাকে বলে বিবৃত অ বা অ এর বিবৃত উচ্চারণ। আবার একইভাবে অ যখন ও এর মতো উচ্চারিত হয় সেই উচ্চারণটাকে বলে কি? সংবৃত উচ্চারণ। তো একইভাবে কিন্তু আমাদের ধ্বনিগুলোকে কিন্তু স্বরধ্বনিগুলোকে কিন্তু আবার উচ্চারণের সময় অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়, তোমরা নিশ্চয়ই জানো। আমরা হ্রস্ব স্বরধ্বনি আর হলো দীর্ঘ স্বরধ্বনি। হ্যাঁ, যেমন দেখো হ্রস্ব স্বরধ্বনিগুলোকে আমরা উচ্চারণের সময় অনুযায়ী দুই ভাগে ভাগ করতে পারি। দেখো স্বরধ্বনিগুলোকে হ্রস্ব স্বরধ্বনি, আর হলো কি দীর্ঘ স্বরধ্বনি, হ্যাঁ, যেমন দেখো আমাদের একেবারেই পরিচিত, কেমন পরিচিত? আমরা বলি হ্রস্ব ই দীর্ঘ ই, তাই না? হ্রস্ব উ দীর্ঘ উ। দেখো আমরা কিন্তু আমরা যে একটা ভুল উচ্চারণ করি, আমরা এটাকে বলি স্বরে অ, স্বরে আ। আসলে এগুলো কিন্তু স্বরে অ, স্বরে আ এটা বলাটা অযৌক্তিক, কারণ এটা স্বরধ্বনি। এই কারণে যদি স্বরে অ, স্বরে আ বলা হয় তাহলে তো স্বরে হ্রস্ব ই, স্বরে দীর্ঘ ই, স্বরে হ্রস্ব উ, স্বরে দীর্ঘ উ এরকম বলার দরকার। আসলে তা না, এই ধ্বনিটার নাম হলো অধ্বনি। অ, আ, ই, ই, উ, উ এভাবে পড়াটা যৌক্তিক। হ্যাঁ, তবে হ্রস্ব উচ্চারণ এবং দীর্ঘ উচ্চারণ এটাকে বলে দেওয়া যেতে পারে যে হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ। যেহেতু উচ্চারণের এখানে হ্রস্ব এবং দীর্ঘ রয়েছে, তো সেই জন্য এই দুটোকে আমরা আলাদাভাবে বলতেও পারি। তো এই স্বরধ্বনির
সংক্ষিপ্ত রূপ যে কার আমরা বলেছি, কার হলো 10টি, তাও লিখেছি। শুধু অয়ের কোনো কার নেই, আর বাকি 10টেরই কার রয়েছে। এবং আমাদের আজকের যতটুকু পাঠ্য উচ্চারণ বিধির পূর্ব পর্যন্ত, এখানে কিন্তু আমাদের উচ্চারণের যে স্থানগুলো সেগুলো রয়েছে। হ্যাঁ, যেমন কোথা কোথা থেকে উচ্চারিত হয় ধ্বনিগুলো, সেগুলো আজকের আলোচনার মধ্যে আছে। এবং যে আমাদের ফলা চিহ্নগুলো রয়েছে, আমরা আগেও বলেছি ন, ব, ম, নবম, আর জ, র, ল, এগুলো হলো ফলা। ন ফলা, হ্যাঁ, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। হ্যাঁ, এগুলোকে আমরা মনে রাখার জন্য এভাবে দেখো বলা যেতে পারে নবম, জরল, এভাবে ইন্টু দিয়ে ফলা যদি আমরা লিখি, তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি নবম জরল ফলা, অর্থাৎ ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। এভাবে আমরা ফলা চিহ্ন 6টাকে ইন্ডিকেট করতে পারি বা মনে রাখার জন্য এভাবেও আমরা গ্রহণ করতে পারি। তো আমাদের বাংলা ভাষায় এই উচ্চারণ বিধির যে অংশটা রয়েছে ধ্বনিতত্ত্বের, তো এখানে আমরা আগামী ক্লাসে আমরা অবশ্য এর উচ্চারণ পড়ব, এর সংবৃত উচ্চারণ আর বিবৃত উচ্চারণ এগুলো, এবং ব্যঞ্জন ধ্বনির যে উচ্চারণ রীতি রয়েছে, যে ঘোষত্ব, প্রাণত্ব, এই বিষয়গুলো তোমরা আগামী ক্লাসের জন্য একটু দেখবে পাঠ্যপুস্তক থেকে। তার কারণ তোমরা যদি আগের থেকে একটু দেখো, তাহলে তোমাদের বুঝতেও সহজ হবে, পড়তেও সহজ হবে, এবং যদি কোনো কোশ্চেন তোমার থাকে আর আমার আলোচনায় যদি সেই কোশ্চেনটা না আসে, তাহলে তুমি সহজেই সেই প্রশ্নটা করে আমাকে ইনবক্সে প্রশ্নটা করে আমার কাছ থেকে হয়তো জেনে নিতে পারবে, যদি আমি উত্তর করতে পারি। হ্যাঁ, এজন্য তোমাদের একটু পড়তে হবে। তোমরা দ্বিতীয় অধ্যায় পরিচ্ছেদ 1 যেটা রয়েছে, দ্বিতীয় অধ্যায় পরিচ্ছেদ 1 ধ্বনিতত্ত্ব, এখানে এই অংশটা তোমরা পড়বে। এখান থেকে যেটুকু না বোঝো সেটুকু মার্ক করে রাখবে, আমরা পরবর্তী ক্লাসে সেইটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের শুভ কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।